আচ্ছা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে সহজ কোর্স। এই কোর্স যদি না পড়ো তাহলে কোনো কোর্সে তুমি মনে হয় না পড়ো বলে আমার বিশ্বাস। কারণ এখানে হচ্ছে অধিকাংশই হচ্ছে বাস্তবতার সাথে রিলেট করে একটা জিনিস বলা আছে। সহজ হওয়া উচিত, সবার কাছেই সহজ হয়, কঠিন কোনো কিছুই নাই। আমি যে দুইটা টপিক পড়িয়েছি এ পর্যন্ত, থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আর থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি ধারণা পাওয়ার জন্য হচ্ছে থার্মোডাইনামিক্স পড়িয়েছি। এর ভিতর কোনো কঠিন কোনো কিছু ছিল যে পারা যায় না, রকেট সায়েন্স এরকম তো কোনো কিছু না। কিন্তু পরীক্ষার খাতা মানে সিটি যে নিয়েছি আমি জাস্ট যাচাই করার জন্য। অ্যাকচুয়ালি তোমাদের কিছু কিছু ছেলেপেলে সম্পর্কে ভালো আইডিয়া আছে আমার, যেমন শাওনদের বেশি কিছু কিছু ছেলেপেলেদের সম্পর্কে আইডিয়া আছে, রাবিবদের খুব বেশি আইডিয়া নেই। আইডিয়া নেওয়ার জন্য যে তোমরা অ্যাকচুয়ালি কী করো, তাই না শান্ত, কী করো সেটা দেখার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে পড়ো না। এখন না পড়লে কী করা যায় তার জন্য ব্যবস্থা আছে। আস্তে আস্তে, হয়তো বেশি জোরে কথা বলবো না, কিন্তু তোমাকে আস্তে করে সেই ব্যবস্থাটা নিয়ে নেবো আমি। হ্যাঁ, তোমাকে ধরার অনেক জায়গা আছে আমার। ধরো কোনো স্যার খুব পলাইটলি কথা বলে, কিছুই বলে না তোমাদের, কিন্তু সে স্যারও তুমি পড়াশোনা না করলে কখনো না কখনো আমাকে ধরবেই। সেই জিনিসটা তুমি পাবে না, তুমি যা এক্সপেক্ট করো তা কোনো দিনও পাবে না। সো এখন থেকে একটু সতর্ক হয়ে যাও। এর পরে যে কটা সিটি নেবো আশা করি সবাই একটু পড়বা, আর প্রতিটা ক্লাসের পরে ক্লাসটা রিভিউ করবে। অ্যাটলিস্ট তুমি খাতায় যেটা লিখেছো সেটাই তুমি রিভিউ করো, তাহলে তোমার রিকল করতে সুবিধা হবে। যদি তুমি রিভিউ না করো মনে থাকবে না। তুমি এসএসসি ইন্টারমিডিয়েটে তোমাকে এই কথা বলছে কিনা জানি না, তুমি একটা জিনিস পড়ছো, পুরো বইটা পড়ে ফেলেছো, কিন্তু পরীক্ষার আগে তুমি কোনো রিভিশন দিতে পারো না, তোমার পরীক্ষা কোনো দিনও ভালো হবে না। সো পড়ার পরে তোমাকে রিভিশন দিতে হবে, মানে একটা সিকুয়েন্সিয়ালি দাও, নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর তোমাকে ওইটা মানে মাথার ভিতর রিকল করতে হবে, মানে তুমি ভুলে যাবে। তো মানে এত পড়ছো তুমি, কোনো কিছু এত মনে আছে? মনে নেই তো। কিন্তু রিকল করতে গেলে জিনিসটা আবার একটু পড়তে হবে। তুমি এত তথ্য তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, পার্টিকুলারলি হয়তো কোনো একটা সেক্টরে তুমি কাজ করবে, হয়তো জেনারেটর সেক্টরে তুমি কাজ করলে, হয়তো পাওয়ার ইলেকট্রনিক্সের কোনো একটা সেক্টরে কাজ করলে, হয়তো পাওয়ার প্ল্যান্টের কোনো একটা সেক্টরে তুমি কাজ করলে। এই যে পার্টিকুলার সেক্টরগুলো, তখন তুমি ওই জিনিসটা কোথায় আছে, কিভাবে আছে, তখন আবার পড়ে শুনে তুমি রিকল করতে পারবে। তা না পড়লে কোথায় আছে এই জিনিসটাও না জানলে তো হবে না। একটু পড়াশুনো করিও, না হলে কিন্তু মানে কোনো অবস্থাতে মুখ দেখে কিন্তু আমি মার্কস দিব না। কারণ খাতা দেখার সময় এমনিতেও মুখ দেখা যায় না, আর খাতা হচ্ছে আইডি নাম্বার লেখা থাকে। আমি খাতা দেখে মার্কস যেটা পাই সেটা, পরবর্তীতে যখন মার্কস দেবো এই ছেলে এত পেয়েছে, তখন কিন্তু মানে যা পেয়েছে তাই। মনে করো যার সিজি 4/4 আছে, তার ক্ষেত্রে এরকম হয়েছে, সে এবার পায়নি, গতবার পায়নি। আমার কোর্সে সব কোর্সে ভালো করছে, আমার কোর্সে এ মাইনাস পাইছে। সো তার সিজি 4/4 হয়নি, সো এটা তার জন্য ব্যাড লাক। এখন আমি তো সে সিজি 4 পাবে কি না এটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না, এটা তার কষ্টার্জিত ফল। এই কোর্সে ভালো করে নাই, পায় নাই। কিন্তু আমি যদি চেক করতাম যে এই ছেলে তো খুব ভালো, এ মাইনাস তো পাওয়ার কথা না, ওর পোর্টালে যাই চেক করি, কিন্তু আমি ওটা করবো না। তার আগে আমি খাতা দেখে ফেলেছি, ওটা চেক করার আগে খাতা দেখে ফেলেছি। আমি আইডি কোনো দিন মুখস্থ থাকে না। রাবিবের আইডি কত, শান্তর আইডি কত, কোনো দিন আমার মুখস্থ থাকবে না। নাম হয়তো মনে থাকবে, তোমাদের সবার নামই এখন টুকটাক মনে আছে, বুঝছো? সো নাম দিয়ে কোনো কিছু হবে না, বুঝছো মেডিকেল অফিসার, বুঝছো তো? নাম দিয়ে কোনো কিছু হবে না। যাই হোক, সো আমরা গত ক্লাসে থার্মোডাইনামিক্সের এবং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের একটু কিছু শুরু করছিলাম, আবার একটু দেখি। সো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের একটু ওভারভিউ করে আমি এসে নতুন টপিক যাব, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চলে যাব। সো হাইড্রোইলেকট্রিক পাওয়ার ছিল হচ্ছে আমার পানির যে হাইট আছে, পানির যে পোটেনশিয়াল এনার্জি থাকবে, পানির পোটেনশিয়াল এনার্জিকে আমি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করব, সেই কাইনেটিক এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব, ঠিক আছে? কাইনেটিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তারপর সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব, সেই জিনিসটা এখানে বলা আছে। এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধা দেয়া আছে, একটু দেখে নিও কী কী জিনিস। এই সুবিধা অসুবিধাগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? যখন কম্প্যারিজন করতে বলবো আমি 3-4টা মিলাইয়ে, তখন কিন্তু এই জিনিস তোমার কাজে লাগবে। আচ্ছা, এখন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বেসিক 3টা জিনিস ছিল। একটা হচ্ছে তার হাইড্রো ইলেকট্রিক কনস্ট্রাকশান যেটা থাকে সেটা, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট ছিল, যেখানে বলছে হাইড্রো ইলেকট্রিক স্ট্রাকচার, ওয়াটার টারবাইন এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। বেসিক এই 3টা পার্টই থাকে, ঠিক আছে? আর এর ভিতরে আরও অনেকগুলো পার্ট থাকবে, যেমন হাইড্রো ইলেকট্রিক স্ট্রাকচারের ভিতরে কিন্তু যেমন এই ড্যাম থাকবে, ড্যাম বানাইতে হবে আমাকে। এই ড্যাম কিন্তু মানে বিরাট। তুমি যদি কখনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের কাপ্তাইতে আছে, এখন 2টা ইউনিট থাকে, 2টা ইউনিটের ভিতরে একটা ইউনিট কাজ করে, পাকিস্তান আমলে তৈরি এটা। সো সেই ড্যামের কারণে কিন্তু মানে বিশাল ঢাকার মতো একটা এরিয়া, মনে করো যে
আমার একটা রিজার্ভার বানানো লাগছে, ঠিক আছে। সো একটা রিজার্ভার থাকবে, এই রিজার্ভার থেকে একটা প্রেশার চ্যানেল থাকবে, এটাও বিভিন্ন বইয়ে ভিন্নভাবে আঁকা আছে, তো মোটামুটি কাছাকাছি থাকে। রিজার্ভার থেকে যখন পানিটা আমি সরাই নিই তখন একটা ইনলেট একটা গেট থাকে, এখানে দেয়া নেই কিন্তু হয়তো অন্য জায়গায় খুঁজলে তুমি পাবে। ইনলেট একটা গেট থাকে, সেই গেটের কাজ কি যে নর্মালি যদি কোনো অপদ্রব্য থাকে, দেখা গেলো যে বড় কোনো সাবস্ট্রেট যেটা আমার প্রেশার চ্যানেলে চলে আসতে পারে সেটাকে বাধা দিয়ে অন্যদিকে নিয়ে যায়। সো এখানে একটা গেট অবশ্যই থাকবে। আর এই প্রেশার চ্যানেলের মাথায় থাকবে হচ্ছে সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্কের কাজ হবে হচ্ছে যদি কোনো কারণে আমার পেন স্ট্রোকের ভালভটাকে কন্ট্রোল করতে হয়, পানির ফ্লোটাকে কমাই দিতে হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে এক্সট্রা একটা পানি চলে আসবে। সেই পানিটা কোথায় যাবে, কোথাও জায়গা না পেলে সে কিন্তু এই পেন স্ট্রোকে অনেক প্রেশার ক্রিয়েট করবে, তাহলে কিন্তু এই পেন স্ট্রোকটা ফেটে যেতে পারে। আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশনের খরচ হচ্ছে সবথেকে বেশি তুলনামূলক। সো এই খরচ যদি আবার এই পেন স্ট্রোকের জন্য খরচ বেড়ে যায় তাহলে সেটা আমার জন্য অসুবিধা। সো সেফটি হিসেবে আমি সার্চ ট্যাঙ্ক রাখবো। এই কথাগুলো ইন ডিটেলস লেখা আছে, তুমি জাস্ট একবার রিড আউট করলেই জিনিসটা বুঝতে পারবে জিনিসটা কী। এখানে বোঝানোর তেমন কোনো কিছুই নেই। এই ভালভ হাউসের ভিতরে, এই ভালভ হাউসটা অটোমেটেড কন্ট্রোলিং ভালভ আছে, আবার সেমি অটোমেটেড আছে, ম্যানুয়ালও আছে। 3 ধরনের ভালভই এখানে ইউজ করা হয়। অটোমেটেড যেটা ভালভ, সেই ভালভটা পানির ফ্লো কতটুকু লাগবে তার উপর ভিত্তি করে, তার প্রোগ্রামিং বা সেট করা আছে, তার উপর ভিত্তি করে পানিটাকে কমায় বা বাড়ায়। অটোমেটিক ভালভ এর মাঝে দেয়া থাকে, এই ভালভগুলো সবের ভিতরে দেয়া থাকে। এই পেন স্ট্রোকের ভিতরে যা ভালভ থাকবে পেন স্ট্রোকের ভিতরে, আর একদম মূল যে ভালভটা থাকে সেটা হাতে খুলেই রাখা হয় নর্মালি, ঠিক আছে। পেন স্ট্রোক হচ্ছে মোটামুটি ডাউন স্ট্রিমে পানিটাকে নিয়ে আসবে। নর্মালি তুমি এটা দেখতে পাও কীরকম, একদম ড্যামের নিচের দিকে দেয়া থাকে, দেখবা একদম যে ড্যাম থাকবে ড্যামের নিচের দিকে, নিচের পার্টে থাকবে। কখনো ড্যামকে তুমি ওপেন করা দেখেছো? ড্যাম যখন ওপেন করে পানির ফ্লোটা কেমন হয় দেখো নি, দেখছো না? বিশাল বিশাল ব্যাপার। সো ওই হাই অ্যালটিটিউড থেকে পানিটাকে ছেড়ে দেওয়ার জন্য এই পেন স্ট্রোকের মাধ্যমে আনবো হচ্ছে পাওয়ার হাউসে। এখানে থাকবে আমার জেনারেটর, অনেক মেকানিক্যাল পার্টস এরা ওটা থাকবে, আর নিচে হচ্ছে ডাউন স্ট্রিম থাকবে, আর বাকিটা হচ্ছে আমি ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের জন্য গ্রিড কানেক্টেড করে দেব। সো এই জিনিস কি আমার মানে বারবার পড়ে মনে রাখা লাগবে? বারবার পড়ে মনে রাখার কোনো দরকার আছে? এই যে আমি যদি বলি ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এক্সপ্লেইন ব্রিফলি, ইন দ্যাট কেস তোমাকে এই কয়টা কম্পোনেন্ট সম্পর্কে বলতে হবে এবং প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে কিছু না কিছু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এই 3টার ভিতরে আরও অনেকগুলো আছে, যেমন এই হাইড্রো ইলেকট্রিক স্ট্রাকচার, তার ভিতরে বলছিলাম কি ড্যাম আছে। ড্যাম হচ্ছে প্রথম জিনিস, ড্যাম ছাড়া কখনো হাইড্রোলিক স্ট্রাকচার তুমি বানাইতেই পারবে না। সো ড্যাম হচ্ছে থিক কংক্রিটের ওয়াল, থিক কংক্রিটের ওয়াল যেখানে পানিটাকে আমি রিজার্ভ করে রাখবো। সো আমি এখানে পানির লেভেল এটা ছিল, বর্ষার সময় পানিটা অনেক বেশি ফ্লো হয়, সো আমি রিজার্ভ করে রেখেছি, হাইটটাকে অনেক বাড়াই রেখেছি। সো বর্ষার পানি বা বৃষ্টির পানি আমি কিছুটা স্টোর করে রাখতে পারি ওই রিজার্ভারের ভিতরে, ঠিক আছে। সো ড্যামের কনসেপ্ট এখানে বলা আছে, স্টোর ওয়াটার। এরপরে কি আছে? ওয়াটার রিজার্ভার। সো ড্যাম দিয়ে যে বাঁধ তৈরি করেছি, বাঁধের পরে যা আছে কাপ্তাই লেক যেটা বলে, ওটা হচ্ছে আমার রিজার্ভার বা ক্যাচমেন্ট এরিয়া। রিজার্ভার বা ক্যাচমেন্ট এরিয়া, এই বেসিক ওয়ার্ডগুলো একটু মনে রাখলে পরেই চলবে। তারপরে কি? স্পিলওয়েজ, মানে ড্যাম যখন বানিয়েছি তখন ড্যামের কিন্তু কত প্রেশারে এটা উইথস্ট্যান্ড করতে পারবে তার একটা ভ্যালু তারা ক্যালকুলেট করেছে, যে পানি এখানে এত কিউসেক পানি আসে বর্ষার সময়, তাহলে এখানে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট হতে পারে, তাহলে ড্যামটা আমার এইভাবে বানাইতে হবে। ড্যাম বানানোর আগে অবশ্যই সয়েল টেস্ট করে নেওয়া হয়, যে কোনো জায়গায় ড্যাম বানানো যায় না। যে নদীর পাদদেশে যদি মাটিটা লুজ থাকে তাহলে সেখানে ড্যাম বানালে টিকবে না। এবং ড্যাম বানানোর কাজ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এখানে কোনো কাজই নাই, সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। সো তারা জানে তারা কিভাবে এটা বানাবে, ঠিক আছে। আমার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ। সো এই স্পিলওয়ের কাজ হচ্ছে যদি এক্সেস প্রেশার কোনো কারণে চলে আসে তাহলে এই স্পিলওয়েটা অটোমেটিক খুলে যাবে। যেমন আমি বলছিলাম ডমুর বাঁধের কথা, বাংলাদেশের নোয়াখালীতে যে বন্যাটা হলো, আমরা প্রচুর গালাগালি করছি, ইন্ডিয়ান সরকারের কিন্তু কোনো লাভ নেই, এটা অটোমেটেড না হলে এটা দেখা গেলো এত প্রেশারটা আসছে, আমি গিয়ে যে ওই সময় ওপেন করব, ওই ওপেন করার মতো সময় পাবো না, তার আগে ড্যামটা ভেঙে যাবে। সো এই স্পিলওয়েটা রাখবে। প্রেশার চ্যানেল বা ওই পেন স্ট্রোক যেটা বলছিলাম, পেন স্ট্রোকের মাথারটুকু, সেটা হচ্ছে প্রেশার চ্যানেল, যেখান দিয়ে প্রেশারটা অ্যাকচুয়ালি টারবাইনের দিকে আসতেছে। সার্চ ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আমার
পেন স্ট্রোকে যদি ভাল্বটা কন্ট্রোল করি এক্সেস পানি কোথায় যাবে, সার্চ ট্যাঙ্কে আসবে। এই ফিগারগুলো কিন্তু একটু ড্র করিও, যেটাই লিখো একটু ফিগার টিগার ড্র করো, যদি ড্রয়িং খারাপ হয় তাহলে বা তার খারাপ অবস্থা। আচ্ছা, পেন স্ট্রোক হচ্ছে যে লাইনটা দিয়ে হচ্ছে আমি টারবাইনে পানি আনছি, আর টারবাইনে এসে কয়েক ধরনের টারবাইনেরা ব্যবহার করে। হ্যাঁ, টারবাইনকে কিন্তু ভাগ করা যায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে গেলে ভিন্ন ভিন্ন টারবাইন পাওয়া যায়, যেমন ইম্পালস টারবাইন হতে পারে, ফ্রান্সিস টারবাইন হতে পারে, এক্সিয়াল টারবাইন হতে পারে। সো আমার পানির স্পিড কেমন, সেই স্পিডের উপর ভিত্তি করে কী ধরনের টারবাইন ব্যবহার করে সেটা একটা হিসাব আছে। সেন্ট্রিফিউগাল পাম্প দেখেছো কখনো? ওখানে পানিটাকে কিন্তু সেন্টার থেকে টেনে হিরকে বের করে দেয়। আবার কিছু কিছু টারবাইন আছে যেটা সেন্টারের দিকে পানি নিয়ে যায়, টেনে নিয়ে যায়, এটা হচ্ছে টেনে বের করে দেয়। আর কিছু কিছু টারবাইন আছে ভিতরের দিকে পানিও নেয়। সো টারবাইনের বিভিন্ন ভাগ আছে। ওয়াটার টারবাইনের কথা বললে যদি ইম্পালস টারবাইন পুরোনো দিনের টারবাইনের কথা দেখো, তাহলে এই ধরনের টারবাইন তুমি দেখতে পারবে, বাকেটের মতো থাকে, এরকম বাকেটের মতো থাকে। সো এখান দিয়ে নজেল থাকে, হাই স্পিডে এখান দিয়ে পানি বের করা যায়। সো এই নজেলের পানি যখন এই বাকেটগুলোতে হিট করে নর্মালি ওটা ঘুরতে থাকে। সো এটা যদি ঘুরে, ওর পিছনে তো আমার জেনারেটর লাগানোই আছে, অবভিয়াসলি সেটা ঘুরবে। সো এটাকে বলে ইম্পালস টারবাইন, এটাকে বলা হচ্ছে ইম্পালস টারবাইন। প্রথম যেটা, এটা হচ্ছে ইম্পালস টারবাইন। রিয়াকশান টারবাইন বা ফ্রান্সিস টারবাইন আলাদা আলাদা করে তোমরা দেখে নিতে পারো, আমি পড়াচ্ছি না জিনিসগুলোকে। সো রিয়াকশান টারবাইন আছে, আবার ফ্রান্সিস টারবাইনও আছে। ওইগুলো মানে লো স্পিডে কাজ করতে পারে। এটা কিন্তু হাই স্পিড ছাড়া এই ইম্পালস টারবাইন কাজ করে না। হাই স্পিড টারবাইন আমার নির্দিষ্ট রোটেশন না পেলে কিন্তু জেনারেশন হয় না। ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে নির্দিষ্ট রোটেশনের দরকার আছে। সো সেই নির্দিষ্ট রোটেশনটা কত সেটা আমাকে ফিক্স করতে হবে, সেই অনুযায়ী পানির ফ্লোটাকে দিতে হবে। যদি ইম্পালস টারবাইন হয় তাহলে অবশ্যই এইখান থেকে হাই প্রেশার নজেল দিয়ে আমার পানিটাকে ছিটাইতে হবে। তুমি চাইলে কি একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারো ছোটোখাটো? অবশ্যই, অবভিয়াসলি পারো। তোমার বাসাবাড়ির ট্যাঙ্কেই তুমি দিয়ে দিতে পারো। বাসাবাড়ি 3 তলা ছাদে একটা ট্যাঙ্ক আছে, নিচে একটা নজেলের মতো পাইপ রাখলে ওখানে একটা টারবাইন রেখে দিলে ঘুরবে, ইলেকট্রিসিটি জেনারেট করবে, একটা বাতি জ্বলবে, একটা এলইডি বাতি জ্বলবে, চিন্তা নেই। হ্যাঁ, অনেকেই করে। এরপরে ফাইনালি গিয়ে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস থাকে, সেখানে সাবস্টেশন থাকবে, জেনারেটর থাকবে, পরে গিয়ে ট্রান্সমিশন লাইন থাকবে, বড় বড় টাওয়ার থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে আমার সাইট ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট, এটা সব জায়গাতে এই জিনিসটা তৈরি করা যায় না। সো তার জন্য বলছে সাইট সিলেকশনের জন্য কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো করতে হবে। সো প্রথমেই যেখানে অ্যাভেলেবেল ওয়াটার আছে, মানে পানি যেখানে অ্যাভেলেবেল আছে, সবসময় পানি থাকে, এরকম একটা জায়গা আমার চুজ করতে হবে, অথবা কোনো একটা ঝর্ণা চুজ করতে হবে, বা খরস্রোতা কোনো নদী চুজ করতে হবে। ঠিক আছে। সো অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার হচ্ছে, এটা হচ্ছে থাকতেই হবে, না থাকলে সেখানে তৈরি করা যাবে না। খুঁজে দেখবো অ্যাভেলেবিলিটি ওয়াটার, মানে তুমি নদী দেখেছো কিন্তু সেই নদীতে পানি থাকে, বর্ষা মৌসুমে হয়তো পানি থাকে, শীত মৌসুমে থাকলো না, তাহলে কিন্তু সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যাবে না। মিনিমাম অ্যামাউন্টের পানি ওখানে থাকে কি না তার জন্য আগে সম্ভাব্যতা যাচাই করতে হবে। পদ্মা সেতু তৈরি করার আগে 40-50 বছর আগে থেকেই তো সম্ভাব্যতা যাচাই করা হয় যে কোথায় তৈরি করা যায়। এরকম এটার ক্ষেত্রেও যে আমার অ্যাভেলেবেল ওয়াটার এখানে কি পরিমাণ পাওয়া যেতে পারে এবং এখানকার সয়েলের কি অবস্থা, এখানে তৈরি করা যায় কিনা সেটা সম্ভাব্যতা যাচাই করে। ঠিক আছে। স্টোরেজ অফ ওয়াটার, আমার তো পানি আছে, এখন এই পানিকে আমি যেখানে তৈরি করব সেখানে স্টোরেজ দিতে পারবো কিনা, কারণ স্টোরেজ না দিতে পারলে বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি থাকবে শীত মৌসুমে তো সেই পরিমাণ পানি থাকবে না। ধরলাম আমি আমার পাওয়ার প্ল্যান্টটা তৈরি করেছিলাম 100 মেগাওয়াট জেনারেট করার জন্য, কন্টিনিউয়াসলি যেন 100 মেগাওয়াট জেনারেট করে। শীত মৌসুমে এসে দেখা গেলো যে সেটা 50 মেগাওয়াট জেনারেট করে, কারণ পানি নেই। আমার সোর্স আছে, মানে অ্যাভেলেবেল জেনারেট করার মতো ক্যাপাবিলিটি বা জেনারেটর আছে, কিন্তু সোর্সে অ্যাভেলেবেল পানি নেই। কারণ তুমি যদি সব পানি একবারে ছেড়ে দাও তাহলে তো আবার বিপদে পড়বে, কয়েকদিন পরে কিছুই পাবে না, তাই না? সো সেই হিসেবে সেই ক্যালকুলেশনটাও করতে হবে। তার মানে যদি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হয় এর পিছনে একটা হিউজ বিশাল একটা স্টাডি থাকে। আবার এখানে যে ওয়াটার স্টোরেজ তৈরি করব তার আশেপাশে যে লোকালিটি আছে সেই লোকালিটিগুলোকে নতুন বাস্তু দিতে হবে, নতুন বাস্তু সঙ্গে মানে নতুন জায়গায় তো জমি জমা দিতে হবে, নাহলে তো হবে না। কারণ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যদি বনের ভিতর করা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি করো এমন জায়গায় যেখানে মানুষের বসবাস আছে, বিশেষ করে বাংলাদেশে যেটা হয়েছিল কাপ্তাইতে,
রাঙ্গামাটির যে কাপ্তাই লেকে হয়েছিল, ওখান থেকে অনেক মানুষের বসবাস সরিয়ে নেওয়া লাগছিল এবং আদিবাসী এবং বাঙালির ভিতরে এর জন্য অনেক কনফ্লিক্ট অনেক সময় হয়েছে এটা নিয়ে। কারণ পানিকে আমি ধারণ করছি, কারণ এই পানি যদি স্টোরেজ না থাকে সারা বছর কখনোই আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো না। এই জন্য ইলেকট্রিসিটি আমি জেনারেট করার জন্য এটা করছি, ঠিক আছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কাপ্তাইতে যেটা আছে, এটার মেইন সোর্স পাওয়ার কোথা থেকে আসে? এর পানির সোর্সটা কোথা থেকে আসে? নাপ নদী। এটা নাপ নদী তো কোথায়? কর্ণফুলী নদীর কথা নাম শুনছো? নাম শুনছো? হ্যাঁ, সো ওদিক থেকে আসে কর্ণফুলী নদীর যে পানি, সেটাকে এখানে অনেকটা স্টোর করে রাখা হয়, সেটাকে কাজে লাগানো হয়। সো স্টোরেজ রাখতে হবে, স্টোরেজ না রাখলে 1 ঘন্টা চলার পরেই শেষ। সো আমার কতটুকু স্টোরেজ এরিয়া লাগবে বা ক্যাশমেট এরিয়া কত কিলোমিটার লাগবে তার ক্যালকুলেশনটাও করা হয়। কিছু ম্যাথমেটিক্স আছে, আমি সাজেস্ট করে দিব, সেইগুলো করলে পারে তুমি বুঝতে পারবে, একটা আনুমানিক আইডিয়া হবে কত মেগাওয়াটের জন্য কতটুকু এরিয়া দরকার বা কত কিউসেক পানি প্রতি সেকেন্ডে ছাড়তে হয়। কিউসেক মানে মিটার কিউব পার সেকেন্ড। 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 কিলো, 1000 কেজি। কত কিউসেক পানি ইন্ডিয়া আমাকে দেয় তার কিন্তু হিসাব আছে। কস্ট অ্যান্ড টাইপ অফ লোড, আমার এই যেখানে মনে করে অ্যাভেলেবেল ওয়াটার আছে, অ্যাভেলেবেল স্টোরেজ সিস্টেমও আছে, এরপরে আমাকে দেখতে হবে যে ওই জায়গাটায় পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে কস্ট কেমন হবে। কারণ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল কস্ট কিন্তু অনেক বেশি, মেনটেন্যান্স কস্ট অনেক কম। যদি অ্যাডভান্টেজে তুমি দেখো মেনটেন্যান্স কস্ট অনেক কম তুলনামূলক কোল বেসড পাওয়ার প্ল্যান্টের তুলনায়, ঠিক আছে। সো টাইপ অফ ল্যান্ড, কী টাইপের ল্যান্ড আছে এখানে, এখানে কি একদম হরিজেন্টাল ল্যান্ড নাকি ভার্টিক্যাল ল্যান্ড না কী টাইপের ল্যান্ড, সেই ল্যান্ডের হিসাবও আমার রাখতে হবে। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, আমার সেখানে যাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কি না, না থাকলে একেবারে ইকুইপমেন্টগুলো নিব কী করে আমি। বন্ধু একদম হিল এরিয়া, সেখানে কি আমি এরোপ্লেন দিয়ে নিয়ে যাব, হেলিকপ্টার দিয়ে নিয়ে যাব, যদি সম্ভব হয় নিব, কিন্তু সেক্ষেত্রে খরচা বেশি হবে। সো এই কয়টা জিনিস তোমার মাথায় রাখতে হবে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশনের জন্য। এখন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে তুমি কী পরিমাণ পাওয়ার পেতে পারো তার একটা হিসাব ওরা এখানে দিয়েছে, যে এই পরিমাণ পাওয়ার হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়া যেতে পারে। কী পরিমাণ পাওয়ার পেয়ে যেতে পারে? পাওয়ারকে পি দ্বারা রিপ্লেস করছে, এমজিএইচ। নর্মাল সূত্রটা হচ্ছে, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি, যেটা এমজিএইচ, এম হচ্ছে ভর, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটা, আর এইচ হচ্ছে হাইট। এখানে ওভারঅল ইফিসিয়েন্সি সিস্টেমের কত আছে সেটাও তোমাকে ক্যালকুলেশনে আনতে হবে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যে 100% ইফিসিয়েন্ট হবে নট নেসেসারিলি, ঠিক আছে। সো সেক্ষেত্রে তুমি এই রুলসটা ইউজ করতে পারো। যদি এম তোমার জানা না থাকে সেক্ষেত্রে যদি কিউসেক দিয়ে দেয় তাহলে হেড ইউজ করবে, কতটুকু হেড আছে। কিউ হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ডিসচার্জ পার সেকেন্ড। রো হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার, কীরকম ডেন্সিটি আছে। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে, ইটা হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি। আউটপুট যেটা পাবো এটা হচ্ছে ওয়াটে আসবে। সো এই রুলস এবং এমজিএইচের ওই রুলস দিয়েই তুমি এই ক্যালকুলেশনটা করতে পারবে। বইয়ের ভিতরে হিউজ ম্যাথমেটিক্স আছে, তোমাকে সেটা করতে হবে। পরীক্ষায় কিন্তু ম্যাথমেটিক্স থাকবে। বেসিক রুলস এটাই, বাকিটা পড়ে শুনে তোমাকে হিসাব করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা ছিল গত ক্লাসের পড়ালেখা। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট শেষ। আজকে দেখাবো হচ্ছে কঠিন একটা জিনিস। এই জিনিসটা নিয়ে আমি মিনিমাম 2টা থেকে 3টা লেকচার দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তোমাদের টপিক কিন্তু 3টা টপিক শেষ হয়ে গেছে আমার, থার্মোডাইনামিক্স, স্টিম পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সব জায়গা থেকে ম্যাথমেটিক্স থাকবে। আমি দরকার হলে বইয়ে বলে দিব যে এইটা করতে হবে সেটা করতে হবে। আর যদি মনে করো স্যার বুঝতেছে না করে দেন, তাহলে আমাকে এসে বলবে যে স্যার এই অ্যানালাইসিসটা আমাদের করে দেবেন আগামী ক্লাসে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে ওরা স্টেপ গ্যাপ দিয়ে দিয়ে করে, বইয়ে ভালো বোঝা যায় না। হ্যাঁ, কোনো মানে প্রিভিয়াস কোনো সূত্র ছাড়াই সে করে দিতে চায় এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমি মোস্ট, হ্যাঁ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এর প্রতিটা ইকুইপমেন্ট
সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। প্রতিটা ইকুইপমেন্ট, যে কয়টা ইকুইপমেন্টের নাম পড়িয়েছি সবগুলো, এবং কোনটার কী কাজ তা কিন্তু বলতে পারতে হবে, স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতে পারতে হবে, সুবিধা অসুবিধা বলতে পারতে হবে, ঠিক আছে? পরীক্ষার খাতায় এগুলো লেখা লাগবে। আচ্ছা, এখন আসো বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে এমন একটা পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, যেটা ওয়ার্ল্ডের বহু দেশে খুব অনেক আগে থেকে ইউজ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সো নিউক্লিয়ার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে যে পাওয়ার প্ল্যান্টটা, সেই পাওয়ার প্ল্যান্টকে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সো নিউক্লিয়ার এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্যাট প্রসেস, ঠিক আছে? নিউক্লিয়ার এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। এই নিউক্লিয়ার এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় কিভাবে সেটা বোঝা যায় আইনস্টাইনের রুলস অনুযায়ী। আইনস্টাইন একটা কথা বলছিল না, আমি চাইলে এনার্জিকে ম্যাসে কনভার্ট করতে পারি, ম্যাসকে এনার্জিতে কনভার্ট করতে পারি, তাই না? যে কোনো ম্যাসকে আমি চাইলে এনার্জিতে কনভার্ট করতে পারি। কি রুলস সেটা? এক্স্যাক্টলি, E = mc²। আমি যে কোনো ম্যাসকে এনার্জিতে কনভার্ট করতে পারি। তোমার কি ধারণা আছে 1 কেজির একটা বস্তুকে যদি তুমি ফুললি এনার্জিতে কনভার্ট করো কি পরিমাণ এনার্জি হতে পারে? যে কোনো 1 কেজির একটা বস্তু, সেই এনার্জিটার অ্যামাউন্ট হবে হিউজ, যেটা তুমি কল্পনাও করতে পারো না। এত এনার্জি পাওয়া যেতে পারে 1 কেজির একটা বস্তু, যে কোনো 1 কেজির একটা বস্তু নাও। আইনস্টাইন সেটা দেখিয়েছে। এখানে যে কাজটা করা হবে, আমি প্রথমে একটু আইডিয়া দিয়ে যাই। নিউট্রন থাকবে আমার অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে, নিউট্রন এবং প্রোটন থাকবে, ঠিক আছে? আমি কি করব, সেই স্ট্রাকচারে নিউট্রন দিয়ে আঘাত করব, আঘাত করে সেই অ্যাটমটাকে 2 ভাগে ভাগ করে ফেলব, ঠিক আছে? মানে একটা আস্ত একটা অ্যাটম ছিল, সেই অ্যাটমটাকে নিউট্রন দিয়ে আঘাত করে আমি 2 ভাগে ভাগ করে ফেলব। 2 ভাগটা ফিশন বিক্রিয়ার মাধ্যমে 2 ভাগটা সমপরিমাণ ভাগ হবে। কিন্তু ফাইনালি যদি তুমি ক্যালকুলেট করো তাদের ওজন, একটা অ্যাটমের ওজন যদি তখন খেয়াল করো, যেটা আস্ত অ্যাটম ছিল সেটার ওজন যা হবে ওই 2টার যোগফল তার থেকে ওজন কম হবে। তাহলে বাকি ওজনটা কোথায় গেল? বাকি ওজনটা এনার্জি আকারে রিলিজ হয়। সেটা ওই E = mc এই সূত্র দিয়ে, মানে অল্প একটু ওজন কম হয়েছে কিন্তু সেই পুরো ওজনটাই এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। সো হিউজ পরিমাণে এনার্জি ওখান থেকে রিলিজ হয়। এই কাজটাই একটু মানে করা হবে খুব মানে গঠনমূলকভাবে। এটাকে মানে এক্সপ্লোশন হয়ে যেতে পারে যদি কোনোভাবে চেইন রিয়াকশন আমি কন্ট্রোল না করতে পারি, মানে এক্সপ্লোজ করে পুরো ঢাকা সিটির মতো বা বাংলাদেশের মতো একটা কান্ট্রি শেষ হয়ে যেতে পারে। চেরনোবিলের কথা বলছিলাম না, যে পুরো ইউরোপটাই শেষ হয়ে যেতে পারতো, কিছু কিছু বিজ্ঞানীর তৎপরতায় সেটা রক্ষা পাইছে। সো এই কাজটাই এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে করা হবে, ঠিক আছে? সো এখানে ডেফিনেশান বলা আছে, যে কথাটা বললাম সেটা, এবং বলা হচ্ছে যে আমি যদি 1 কেজি অফ ইউরেনিয়াম ইজ ইকুয়াল টু 4500 টনস অফ কোর্স। সো আমি যদি 4500 টন কয়লা পুরাই, যে পরিমাণ এনার্জি রিলিজ হবে তা 1 কেজি ইউরেনিয়ামের সমপরিমাণ হবে। এবং এখানে যে পরিমাণ ইউরেনিয়াম পরিশোধন করা লাগে তার একটা হিসাব আছে। নর্মালি এনভায়রনমেন্টে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা কত পার্সেন্ট? 0.7% সেটা থাকে। আমি যদি খনি থেকে কালেক্ট করি সেটা থাকে 0.7%, সেখানে ইউরেনিয়াম থাকে। সো এখানে শুধু ইউরেনিয়াম দিয়ে করা যাবে এমন না, ইউরেনিয়াম হতে পারে, প্লুটোনিয়াম হতে পারে, হেভি অ্যাটম যেগুলো আছে 232 থেকে 240-এর ভিতরে, হেভি অ্যাটম 232 থেকে 240-এর ভিতরে। সো ইউরেনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, থোরিয়াম আছে। সো এগুলো ইন ডিটেলস পড়বো আমরা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেশ কয়েকদিন ধরে পড়ব। সো এইগুলো যেটা পাওয়া যায় মোটামুটি ইউরেনিয়াম 0.7% পর্যন্ত পাওয়া যায়। যদি পাওয়ার প্ল্যান্টে আমাকে ইউজ করতে হয় 3 to 5% অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় 3 to 5% পরিশোধন লাগবেই তোমার। ইউরেনিয়াম 3 to 5% পর্যন্ত পরিশোধিত করা লাগবে নর্মাল ক্ষেত্রে, নর্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। যদি আর একটু কোনো মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে ম্যাক্সিমাম সেটা কত পার্সেন্ট? 20% পর্যন্ত পরিশোধন করা লাগে। আর যদি আমি পরিশোধন না করে 0.7% দিয়েও করতে পারি, সেটা হেভি ওয়াটার রিয়াকশান চেম্বার থাকবে, সেখানে করা যায়, এটা দিয়েও করা যায়। কিন্তু এটার তুলনায় এইগুলোর এফিসিয়েন্সি অনেক ভালো, তুলনামূলক ভালো এফিসিয়েন্সি দেখায় এটা। সো একটা আইডিয়া হলো যে কী পরিমাণ ইউরেনিয়াম পরিশোধন করা লাগে। আর যদি তোমার আরও ভালো কিছু বানাইতে হয়
তাহলে 90-90-র উপরে যাইতে হবে তোমাকে। তার জন্য সফিস্টিকেটেড স্কিল দরকার তোমার। এই ইউরেনিয়ামকে কিভাবে পরিশোধন করা যায়, কোন টেকনিকে করা যায়, এর ভালো গদ বাঁধা রুলস কোথাও বলে দেয়া নেই। কেন বলে দেয়া নেই? কারণ এটা হচ্ছে খুবই মানে এনার্জির ব্যালেন্স বা ইমব্যালেন্সের তারতম্য তৈরি করতে পারে। সো ইউনাইটেড স্টেটসে সবথেকে বেশি এই চুল্লিগুলো আছে, ওরা সবথেকে বেশি পরিশোধন করতে পারে। ওরা কখনোই বলবে না আমরা পরিশোধন করি কিভাবে। তাহলে ইরান কিন্তু এতদিন পরিশোধন করে ফেলতে পারত, কারণ একটা মিনিমাম পরিশোধন না করলে এটা দিয়ে আমি সেই এক্সপ্লোশনটা করাইতে পারি না। নর্মালি ইরানের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু সে যেটা পাওয়ারকে ইমব্যালেন্স করতে চায়, যে এক্সপ্লোশন করে, সেটা কিন্তু তারা তৈরি করতে পারে না এখনও। কারণ তার ওই ধরনের টেকনিক এখনও জানে না, যে টেকনিক দিয়ে ইউরেনিয়ামকে পরিশোধন করে 90% উপরে আনা যায়। বুঝতে পারছো? ওই টেকনিক এখন ওদের হাতে নেই। সো এটা নিয়ে আরও কথা হবে। সো নর্মালি হচ্ছে 0.7-3 to 5%, আর যদি নেভিক বা মিলিটারি কোনো কাজে ব্যবহার হয় এটা 20% পর্যন্ত। কারণ ইউরেনিয়াম বেসড বা নিউক্লিয়ার যে সাবমেরিন আছে, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে না, আছে তো সেগুলো নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে সেখানে কিন্তু একটু বেশিই লাগবে। এই জন্য নেভির কথা এখানে বলা হচ্ছে বা মিলিটারির কথা এখানে বলা হচ্ছে। সেক্ষেত্রে রিফাইন করতে হবে আর একটু ভালোভাবে। হোয়াই নিউক্লিয়ার, আমি কেন নিউক্লিয়ার এনার্জি ইউজ করব? ঠিক আছে, এর পিছনে তারা যুক্তি দেখাচ্ছে যে ওয়ার্ল্ডের ফসিল ফুয়েল যা ছিল, কোল, গ্যাস, অয়েল, এই টাইপের জিনিসগুলো আমরা অনেক বেশি এর উপর ডিপেন্ডেন্সি হয়ে যাওয়ার কারণে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিগুলো এই এনার্জি ইউজ করতেছে। সো আমি একটা ওয়ার্ল্ড তো একটা লিমিটেড জায়গা, এখানে এনার্জির পরিমাণ অবশ্যই লিমিটেডই হবে। আমি যদি অন্য কোনো সোর্স অফ এনার্জিকে আমি খুঁজতে না পারি, তাহলে যখন এটা পুরোপুরি ডিপ্লিট হয়ে যাবে, মানে ডিপ্লিট মানে হচ্ছে খালি হয়ে যাবে, পুরোপুরি যখন খালি হয়ে যাবে তখন তুমি এনার্জিটা কোথায় পাবে আর? সো তোমাকে তখন কিন্তু ব্যাক এন্ডে হাঁটতে হবে। তখন দেখা যাবে বিল্ডিংয়ের উপরে গাছ হচ্ছে, কারণ তখন আমি আবার আদিম যুগে ফেরত যাব। আদিম যুগ থেকে এখন পার্থক্য বেশি কি, আমরা অনেক বেশি এনার্জি ইউজ করি এবং সেটা অনেক কন্ট্রোল ওয়েতে ইউজ করি। যদি আমি চিন্তা করি এনার্জির দিক থেকে, সো আমি আস্তে আস্তে পিছনের দিকে কিন্তু যাব যদি আমি এনার্জি ইউজ কম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার অল্টারনেট সোর্স অফ এনার্জি আমরা খুঁজতেছি। যদি অল্টারনেট সোর্স অফ এনার্জি আমি নিউক্লিয়ার এনার্জি চিন্তা করতে পারি, তাহলে সেটা দিয়ে আরও কয়েক হাজার বছর পৃথিবীকে পাওয়ার আপ করা যাবে। এই জন্য আমরা নিউক্লিয়ার এনার্জির কথা চিন্তা করতেছি। অনেক ক্ষেত্রে নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে এটা অনেক ক্ষতিকর, কারণ এখান থেকে যে রেটা আসবে সেটা মানুষের ক্যান্সারের জন্য দায়ী, আলফা বিটা গামা যে রেটা থাকবে। এটা ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিগুলো আমাদের বলছে যে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো শাটডাউন করে দিচ্ছি, কিন্তু ওরা কিন্তু 40, 50, 100 বছর ধরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছে। সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এনার্জি ইউজ করে ওদের দেশটাকে ডেভেলপ করছে। এখন বলছে আমরা শাটডাউন করতে চাই, কিন্তু এখন স্ট্যাটিস্টিক্স নাও, ওদের অনেক পরিমাণ আছে যা আমাদের কিছুই নেই। ওদের এত পরিমাণ আছে যা আমাদের কিছুই নেই, কিন্তু তারা বলে যে এইটা শাটডাউন করে দেওয়া হয়েছে। মানে আমাদের জন্য এটা প্রযোজ্য, ওদের জন্য প্রযোজ্য না। বুঝছো তো? আমি এখানে হেড প্রোডাকশান করতে চাই না, বাট ওরা ওরকম বলে। অনেক সময় ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে জয়শঙ্কর বলছে না যে ইউরোপের প্রবলেম হচ্ছে ওয়ার্ল্ডের প্রবলেম, আর ওয়ার্ল্ডের প্রবলেম কখনো ইউরোপের প্রবলেম না। তা ওরা ওই টাইপের কথাবার্তা বলে প্রায় সব সময়, মানে ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে সবাই। সো ওরা কিছুদিন পর হয়তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিতে চাইবে, আর তখন হচ্ছে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন এই 2025 সাল বা 26 সালে এসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করতে যাচ্ছি বাংলাদেশে, যেটা রূপপুরে হচ্ছে। আচ্ছা, এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করার সুবিধা কি? এটা একদম ক্লিন এনার্জি এবং এটা রিনিউয়েবল এনার্জির ভিতরেও ফেলা যায়। কারণ রিসেন্টলি রাশিয়া একটা গবেষণা করে দেখছে যে নিউক্লিয়ার এনার্জি, আমি ইউরেনিয়াম যে রডটা ইউজ করি সেই ফুয়েলটা একবার ইউজ করার পরে সেটাকে আবার রিইউজ করা যাবে। তারা একটা টেকনিক ইউজ করছে। সো আমার মনে হয় যদি এই টেকনিকটা আরও ভালো ডেভেলপ হয়, তাহলে কিছুদিন পরে এই নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে আরও একটু ধারণা পাল্টাবে। যদি বারবার ইউজ করতে পারি আমি, তাহলে সুবিধা না? একটা জিনিস বারবার রিসাইকেল করতে, তবে তো এনার্জি আসে তো। কারণ এনার্জি না থাকলে নিউক্লিয়ার ওয়াস্টকে যখন আমি ফেলে দিচ্ছি সেখান থেকে গামা রে এসে আমার ক্যান্সার হচ্ছে কীভাবে? অবশ্যই সেখানে কিছু না কিছু এনার্জি রয়ে গেছে। তো
তো ওরা সেই রিসাইকেল করার টেকনিক হয়তো আবিষ্কার করার পথে আছে, সে কথা ওরা দাবি করে, এখনও কোনো বাস্তবতা এখন ওরা দেখাইতে পারেনি। সো কোল, অয়েল, গ্যাস এর তুলনায় এর যদি চিন্তা করি স্টক যেগুলো আছে ডিপ্লিট হয়ে যাবে, সো আমি ক্লিন এনার্জি হিসেবে এটাকে ইউজ করতে পারি। আর কস্টের কথা যদি চিন্তা করো, বাল্ক অ্যামাউন্টে যদি নিউক্লিয়ার প্রোডাকশান করি, এনার্জি প্রোডাকশান করি, তার থার্মালের থেকে কস্ট অনেক কম আসবে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা বাল্ক অ্যামাউন্ট এনার্জি জেনারেট করা যায়, মানে 100 মেগাওয়াট, 800 মেগাওয়াট, এই রেঞ্জের। 100-200 কেউ বানায় না, নর্মালি 100-200 বানায় না, এটা বড় বড়। বাংলাদেশে যেমন 600, দুটো মিলে 1200-2400, 2.4 গিগাওয়াট, তাই না? আচ্ছা, ফিশিয়াল ম্যাটেরিয়ালও পাওয়া যায় এখান থেকে, যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে পরবর্তীতে আবার আমি ইউরেনিয়ামের মতো করে রড হিসেবে ব্যবহার করে সেটাকে রিইউজ করতে পারি। মানে এখান থেকে আমি এই রডটাকে ইউজ করার পরে সেটাকে আবার রিইউজ করা যায়, সেটাকে বলে ফিশিয়াল ম্যাটেরিয়াল। মানে ফিশন বিক্রিয়া যে ম্যাটেরিয়াল চালাইতে পারবে নতুন করে, আবার সেই ম্যাটেরিয়ালটাকে এটা বলা হয়। এটা লেস এরিয়া অ্যান্ড ভলিউম, কম জায়গা লাগবে, মানে যে পরিমাণ সে এনার্জি জেনারেট করবে তার তুলনায় তার এরিয়াটা কম লাগবে। একটা 1200 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে পরিমাণ জায়গা দখল করবে তার তুলনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক কম জায়গা দখল করবে, কারণ সেখান থেকে অনেক বেশি এনার্জি হারভেস্ট করা সম্ভব। এটা কোনো সাইট ডিপেন্ডেন্ট না, পার্টিকুলারলি ইন্ডিপেন্ডেন্ট অফ জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, মানে কোনো সাইটের উপর নির্ভর করবে না। কারণ মানে কয়েক কেজি ইউরেনিয়াম হলেই চলছে, সেখানে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে গেলাম, সমস্যা তো নেই। কিন্তু এইটা একটু কন্ট্রোভার্সি আছে, নর্মালি পপুলেটেড এরিয়াতে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় না, কখনোই তৈরি করা হবে না, একটু সেপারেট থাকে সবসময়, কারণ এখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা থাকে। আচ্ছা, লার্জ অ্যামাউন্টের এনার্জি পাওয়া যাবে স্মল ফুয়েলের কারণে, ঠিক আছে? লার্জ অ্যামাউন্টের এনার্জি পাওয়া যাবে স্মল ফুয়েল ইউজ করে। এরকম করে অনেকগুলো আছে, তোমরা একটু দেখে নিও। এই জিনিসগুলো খুব বেশি মানে পড়ার বোঝানোর কোনো কিছু নেই, একবার পড়লেই তুমি বুঝতে পারবে। এর ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই ইনিশিয়াল কস্ট লাগবে, অনেক ইনিশিয়াল কস্ট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মতোই লাগবে, কারণ যে রিঅ্যাক্টর থাকবে সেই রিঅ্যাক্টরে কংক্রিটের যে দেওয়াল থাকবে সেই দেওয়ালটা কতটুকু চওড়া হতে পারে তোমার মনে আছে? ধারণা আছে? মনে আছে বলছি, ধারণা আছে? প্রায় 8 ফিট, 8 ফিট থিক। এর পরে একটা স্টিলের দেওয়াল থাকে, ঠিক আছে? মানে স্টিল প্রায় 9-10 ইঞ্চি মোটা, 9-10 ইঞ্চি মোটা, বুঝছো? এতখানি স্টিলের দেওয়াল থাকে, তারপরে গিয়ে 8-10 ফিট কংক্রিটের দেওয়াল থাকে, আরও অনেক কিছু থাকে। সো এই সমস্ত তৈরি করতে গেলে তো খরচা বেশি হবেই। আবার ভূমিকম্প আসলেও ভাঙবে না কোনো কারণে। যদি এয়ারক্রাফট সেখানে বিধ্বস্ত হয়, এয়ারক্রাফটও সেই ইয়েকে ফোটা করতে পারবে না, মানে কিচ্ছু হইতো না, ওর উপর যাই ফেলো না কোনো ওই রকমই থাকতো। এয়ারক্রাফট পরে ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু ওই রিঅ্যাক্টর ব্লাস্ট হইতো না, কারণ ওই রিঅ্যাক্টর ব্লাস্ট হলে তো পুরো দেশই যাইব। এই জন্য সেটাকে সেভাবেই বানানো হয়। এই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল কস্টটা একটু বেশি হয়। এখানে টেকনিক্যাল পার্সন বা টেকনিক্যাল নলেজওয়ালা লোকের খুবই দরকার। এখনও তো ওইভাবে চালু করতে পারে নাই, হবে ইনশাল্লাহ, দেখা যাক। না, উড়াই দিবে কে? ওইটা কি উড়ানো সম্ভব? আর ফুয়েল তো আনার চেষ্টা হচ্ছে, হবে, চালু হবে, তোমার চিন্তা নাই। এক দেশ থেকে এক দেশে যখন না, এটা রাশিয়া প্রায় 4-5 বছর চালাবে। তোমার কি মনে হয় এটা বাঙালিরা চালাবে? রাশিয়ানরা আগে চালাবে, রাশিয়ানরা চালানোর পরে কিছুদিন পরে গিয়ে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার। ওরা আমাদের এখানে এক্সপেরিমেন্ট করার তো ওদের দরকার নেই, কারণ ওদের দেশে প্রচুর পরিমাণে রিঅ্যাক্টর আছে যেখানে ওরা এক্সপেরিমেন্ট করতে পারে। সে আমার এখান থেকে ইকোনমিক্সের প্রফিট কালেক্ট করতে যাচ্ছে। এখানে যে একটা সে সিস্টেম বানায় দিল, বাংলাদেশের উপর আজীবন নিউক্লিয়ার পাওয়ারের উপর রাশিয়ারই হাত থাকবে, আমেরিকার হাত থাকবে না। কারণ হ্যাঁ, ওয়েস্টগুলোই তারা নেই, বুঝতে পারছো? তার মানে বিশাল একটা ইমব্যালেন্স তৈরি করতে পারবে, কারণ রাশিয়া আমেরিকার ভিতরে কিন্তু বিশাল যুদ্ধ, মানে সবসময় একটা ইয়ে চলেই। আচ্ছা, হ্যাঁ, ফিশন বাই প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল থাকবে সেটা নর্মালি হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। সেটাকে আমি স্টোর করা ঝামেলা। এটা নর্মালি সমুদ্রে বা নন পপুলেটেড এরিয়াতে বাংকার তৈরি করে
আমার এটা রাখা হয়, নর্মালি এক্সপোজ করে দেওয়া হয় না পানির, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে পানিতে ছেড়ে দিলাম পানি, এরকম কোনো কিছুই করা যাবে না। ওটাকে এমনভাবে নিতে হবে যারা বহন করবে তাদের জন্য তারাও স্কিল্ড পার্সন হতে হবে, নন টেকনিক্যাল পার্সনের এখানে কোনো কথাই নাই। হ্যাঁ, রূপপুরে প্রচুর ছেলেপেলের চাকরি হয়েছে, প্রচুর ছেলেপেলে, অনেকেই চাকরি করছে, অনেকেই চাকরি করে নাই, অনেকেই ভয় পাইছে যে করবো না, কিন্তু সবাইকে রাশিয়া নিয়ে ট্রেনিং দিয়ে নিয়ে আসছে। এখানে যেহেতু হাই টেকনিক্যাল পার্সন আছে, সো হাই স্যালারি দিতে হবে, সো হাই স্যালারি দিতে গেলে খরচা একটু বেশি হবে, এটা একটা অসুবিধা তারা বলছে। এর আরেকটা বড় অসুবিধা হচ্ছে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভেরিয়েবল লোডে ভালো পারফরমেন্স শো করে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই পাশে বসো, এই পাশে ব্যালেন্স করো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভেরিয়েবল লোডে ভালো পারফরমেন্স করে না, মানে লোড ফ্যাক্টর মোটামুটি 80% তার থাকতেই হবে। সো অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এটা 80% তার থাকতে হবে। মানে যদি 1200 মেগাওয়াট সে জেনারেট করে তাহলে অ্যারাউন্ড 1000 মেগাওয়াটের নিচে নামা যাবে না। যদি এরকম বেশি ভ্যারি করো তাহলে সে আউটপুটটা ভালো দিতে পারবে না। এর কিছু কিছু কারণ আছে, কারণ যে রিয়াকশানটা হবে সেই রিয়াকশানটা করতেও সময় লাগে। ঠিক, এ বলতে চাচ্ছে যে লোডটা একটা পাওয়ার প্ল্যান্ট তুমি তৈরি করছো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে মনে করো একবার 1200 মেগাওয়াট ডিমান্ড হয়, কখনো 600 মেগাওয়াট ডিমান্ড হয়। এই সাপ্লাইটা তুমি নিচ্ছ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, সেক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভালো পারফরমেন্স দেখাবে না। লোড ভ্যারি করলে তার পারফরমেন্সটা অত দ্রুত ভ্যারি করাইতে পারি না আমি, মানে ডিরেক্টলি 1200 থেকে 600-তে নামানো একটু সময় লাগবে, তার একটু সময়, তার আলাদা মেকানিজম আছে, সেই সময়ের ভিতরে ওইটা ভ্যারি করানো যাবে না, ঝামেলা আছে এটা। সো ভ্যারিয়েবল লোডের জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না, এটা বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। কি লোড? বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। লোড মানে এটা লোড ফ্যাক্টরের কথা বলছি, যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয় নর্মালি 80%-এর নিচে নামানো হয় না, 100% থেকে 80% এই পর্যন্ত ভ্যারি করে, তার এর বেশি খুব বেশি ভ্যারি করা হয় না। গ্রিডেই কানেক্টেড হবে না, না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অলওয়েজ কানেক্টেড টু দ্য ন্যাশনাল গ্রিড, এটা ন্যাশনাল গ্রিডে কানেক্টেড। তোমার এটা লোকাল এরিয়ার জন্য এটা তৈরি করা হবে না। 2.4 গিগাওয়াট বাংলাদেশে, কোথায় 2.4 গিগাওয়াট লাগবে? ওই পাবনা নিতে পারবে? পাবনার দরকার আছে 2.4 গিগাওয়াট? হয়তো 400-500 মেগাওয়াট ওর ম্যাক্সিমাম ডিমান্ড, 400-500 মেগাওয়াট ম্যাক্স, তার বেশি না। আর বাকিটা কোথায়? ন্যাশনাল গ্রিডে ভেড়ামারা যেটা আছে ওটা ওখানে কানেক্ট করে দিবে। হ্যাঁ, সে ওই পাওয়ার প্ল্যান্টগুলোর ভিতরে ওই ভাগ করলে করা যায়, আইসোলেটেড এবং গ্রিড কানেক্টেড। যদি আইসোলেটেড হয় নর্মালি আমি জেনারেল কমিউনিটি বা লোকাল কমিউনিটির জন্য সেটা আমি তৈরি করি, আর গ্রিড কানেক্টেড মানে সেটা সমস্ত বাংলাদেশের জন্য তৈরি করলাম আমি। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশ সরকার সম্ভাব্যতা যাচাই করতেছে সেই পাকিস্তান পিরিয়ড থেকে। রূপপুরে আরও অনেক আগে থেকে, আমাদের জন্মেরও অনেক আগে থেকে, অনেক আগে থেকে রূপপুরে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে যে রূপপুরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যায় কিনা। সেটা এখন 2025 বা 26 সালে এসে বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে। এখন আসেন যে বাংলাদেশের বা ওয়ার্ল্ডের কোথায় কোথায় এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেশি ইউজ হয়। যারা এত গালগল্প করে যে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করব না, আমরা আস্তে আস্তে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করতে চাই না। আচ্ছা, আপনারা কি ইউজ করতে চান তাহলে? রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, রিনিউয়েবল এনার্জির কোন সেক্টরটা? সোলার এনার্জি, সোলার থার্মাল এনার্জি, নাকি আরও হাইব্রিড করতে চান? কোনটা করতে চান সেটা আপনি বলেন। ওরা কিন্তু সেই সলিউশন এখনও দিতে পারে নাই, কারণ আমার রিনিউয়েবল এনার্জির যে সেক্টরটা আছে, নর্মাল সোলার এনার্জি, এই এনার্জি ইফিসিয়েন্সি এত ভালো না, নর্মালি 25 থেকে 30-এর বেশি না, এবং অনেক জায়গা লাগে, ঝামেলা আছে সেখানে। ওরা দেখো কি পরিমাণ তৈরি করছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সব থেকে বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে ওরা, ঠিক আছে। দেখো ওদের 99টা রিঅ্যাক্টর আছে। কতটা? 99টা। বাংলাদেশে কয়টা? হতে যাচ্ছে 2টা, বুঝছো? ওদের আছে 99টা। ওরা কত মেগাওয়াট এনার্জি জেনারেট করে? 99,869 মেগাওয়াট। কয়টা বাংলাদেশ চালানো যাবে?
খালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে কয়টা বাংলাদেশ চালানো যাবে বলো? বাংলাদেশে এখন ম্যাক্সিমাম 16,000, 17,000, 17,000 দিয়ে 99,000কে ভাগ করো, তাহলে এতগুলো বাংলাদেশ তারা শুধুমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়েই চালাইতে পারে। শুধু পাওয়ার প্ল্যান্ট বাদ দিলাম, আরও যে অ্যাটমিক বোম রয়েছে সেগুলোও যদি আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করি, বুঝছো, ওদের সাথে যদি তুমি টক্কর দিবা কীভাবে পারবা? তুমি যদি 100 বছর পরে ওদের কাছাকাছি যাও, ওরা চলে যাবে, তখন চলে গেছে মনে করো অন্য গ্যালাক্সিতে চলে গেছে, চলে যাবে আলটিমেটলি। ওদেরকে ধরা আমাদের পক্ষে এখন সম্ভবই না। হয় নয় ওদেরকে পিছাইতে হবে, নয় আমাদেরকে ওদের থেকে স্পিডে আগাইতে হবে। এদের সব থেকে বেশি আছে 99টা রিয়াক্টর এবং 99,869 মেগাওয়াট এরা জেনারেট করতে পারে। এর ভিতরে আমার এশিয়ার ভিতরে কারা কারা আছে দেখি। ইন্ডিয়া আছে, এর 22টা রিয়াক্টর আছে, 6,225 মেগাওয়াট জেনারেট করতে পারে। পাকিস্তানও আছে বোধহয়, পাকিস্তান, এই যে পাকিস্তানের আছে হচ্ছে 4টা 1,000 মেগাওয়াট মতো। চায়নারও আছে, এই যে চায়নার আছে 37টা 32,000 সামথিং। এরকম করে অনেকগুলা দেশ যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন ইউজ করতেছে। তুমি নামও শোনো নাই, এমন কিছু দেশের নাম বলি, চেক রিপাবলিক, খুব বেশি ইউরোপিয়ান কান্ট্রি, চেক রিপাবলিক, ওদের রিয়াক্টর আছে কয়টা? 6টা। বুঝতে পারছো? আরও যদি বলি, হাঙ্গেরি তো ভালো দেশ, বুলগেরিয়া, দেখো বুলগেরিয়া কয়টা আছে? 2টা। নাম শুনলে মনে হয় বুলগেরিয়া, কিন্তু ওরা আমাদের থেকে অনেক উন্নত, বুঝছো, অনেক উন্নত। সো সব মিলে দেখলে বুঝতে পারো। এরপর স্লোভানিয়ারও আছে, সব থেকে কম হচ্ছে স্লোভানিয়া, মানে ইউরোপের সবারই 2-1টা করে আছে। ফ্রান্সের দেখবা কতগুলা? এই দেখো ফ্রান্স 58টা, 63,130 মেগাওয়াট। তার মানে সবাই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করতেছে খুব ভালোভাবে, খালি এখন পর্যন্ত আমরাই এই লাইনে আসতে পারি না। ইনশাল্লাহ বাংলাদেশ তো এখন চালু হয় নাই, চালু হলেই ওই নামটা আসবে, চালু হলেই নামটা আসবে, ঠিক আছে, ডান। সো এটা একটা স্ট্যাটিস্টিক্স যে কারা এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করতেছে তার একটা ধারণা। এখন আসি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রিন্সিপালস কী কী আছে, এই জিনিসটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেসিক যে জিনিসটা, কীভাবে অ্যাটমটাকে ভাঙা হয়, ভাঙলে কী পরিমাণ এনার্জি জেনারেট হয়, সেই সব জিনিস নিয়েও কথা বলা হবে। কিন্তু আজকের জন্য শুধুমাত্র এর ওভারঅল স্ট্রাকচার নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, ওভারঅল স্ট্রাকচার কেমন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু প্রিন্সিপালসে বোঝানোর আগে যে কী কী জিনিস ইনভলভ থাকবে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, সেই জিনিসটা একটু বলা হচ্ছে। অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা লাগবে তোমার, বেসিক আইডিয়া লাগবে অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন। বাইন্ডিং এনার্জি, অর্থাৎ বন্ড গঠন করে না যখন, সেই এনার্জি কী পরিমাণ আছে সেই সম্পর্কে ধারণা লাগবে। ইন্টারচেঞ্জিং অফ ম্যাস অ্যান্ড এনার্জি = mc², হ্যাঁ, এইটা সম্পর্কে ধারণা লাগবে। এই আইনস্টাইন কিসের উপর নোবেল প্রাইজ পাইছে? আমি ভাবছিলাম তোমরা = mc² বলে ফেলবা, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। হ্যাঁ, হাউ এ চেইন রিয়াকশান স্টার্টস, কীভাবে একটা চেইন রিয়াকশান শুরু হয় এটা সম্পর্কে ধারণা লাগবে। ইমিশন অফ সার্টেন পার্টিকেলস, যে আলফা বিটা গামারে আসে সেই পার্টিকেল সম্পর্কে ধারণা, মানে এই কয়টা জিনিস বেসিক প্রিন্সিপাল তোমার যদি ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিকঠাক বুঝতে হয় তাহলে এই কয়টা জিনিস সম্পর্কে তোমার ধারণা লাগবে। আর যদি মনে করো তুমি একটা নর্মাল আম জনতা, তাহলে কী কী জানতে হবে সেই জিনিসটা হচ্ছে আগামী স্লাইডে দেখো কী কী লাগবে। আচ্ছা, এখানে এইটা পড়ানোর আগে, আচ্ছা, এটা একটু অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে একটু বলে যাই। একটা অ্যাটমের ভিতর কী কী থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকবে। ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ক্লাউড আকারে থাকবে, আই ডোন্ট নো হোয়ার ইট ইজ, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ফুটবলের সারফেসে যে কোনো জায়গায়। ফুটবলের যে কেন্দ্র, সেই কেন্দ্রতে হচ্ছে নিউট্রন এবং প্রোটন থাকে। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। এবং এইখানে একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ নিউট্রনস কতগুলো আছে, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার এবং ম্যাস নাম্বার এই সম্পর্কে ধারণা লাগবে, ঠিক আছে। এটাকে
সব জায়গায় দেখানো হবে একটা এক্স, একটা এ এবং একটা জেড দিয়ে। এ হচ্ছে ম্যাস নাম্বার, নিউট্রন প্লাস প্রোটনের যোগফল দেখাবে। নাম্বার অফ নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্সের ভিতর আগেই বলে আসছে নিউট্রন এবং প্রোটনস, এই দুইটা যোগফল হিসেবে দেখাবে কতটা আছে নিউক্লিয়ন্স। আর একটা হচ্ছে দেখাবে হচ্ছে নাম্বার অফ প্রোটনস, নিচে থাকবে নাম্বার অফ প্রোটনস, উপরে থাকবে প্রোটনস প্লাস নিউট্রন। এইটা কেন দেখাচ্ছি, কারণ যখন হেভি ম্যাটেরিয়াল দেখাবো সেই ম্যাটেরিয়ালটা ভেঙে যখন অন্য ম্যাটেরিয়ালে আসবে তখন এই রিয়াকশানের মানে কেমিস্ট্রি তোমাকে জানালা, এই জন্য এটা কীভাবে লেখা হবে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, একটা প্রোটন, নিউট্রন নাই। নিউট্রন আছে হাইড্রোজেনের ক্ষেত্রে? নো নিউট্রন, কোনো নিউট্রন নাই, একটাই প্রোটন আছে, একটা নিউট্রন প্লাস প্রোটন। সো প্রোটন আছে একটা, উপরে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, সো কোনো ইয়ে নাই, প্রোটনই আছে, নিউট্রন নেই, ঠিক আছে। এটার ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে 4টা হচ্ছে ম্যাস 2টা, সো এটা যদি প্রোটন 2টা হয় নিউট্রন হচ্ছে 2টা। এই জিনিসগুলো কিন্তু আগামী কয়েকটা ক্লাসে তোমার ধারণা নিয়ে আসতে হবে, না হলে বিপদে পড়বা এবং পরীক্ষার সময় হিউজ বিপদে পড়বা। চেইন রিয়াকশন তোমাকে লিখতে দিব আমি, এই জিনিসগুলো গেল গা। সো এখন আসি আম জনতার যেটা জানতে হয় সেই জিনিসটা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কী কী জিনিস থাকে। একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী কী জিনিস থাকে। সো মেইন কম্পোনেন্টস অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, কী কী একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে। সো নিউক্লিয়ার রিয়াক্টর, এইটা হচ্ছে এর একদম মাদার, যেখানে হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশানটা হয়। নিউক্লিয়ার রিয়াক্টর সেটা, এইটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর, ঠিক আছে। এর ভিতরে যে পার্টটা থাকবে এটাকে বলে নিউক্লিয়ার রিয়াক্টর। হিট এক্সচেঞ্জার, হ্যাঁ হিট এক্সচেঞ্জার মানে নিউক্লিয়ার রিয়াকশানের ফলে যে হিটটা জেনারেট হলো সেই হিটটা আমি কোনো একটা কুলেন্টের মাধ্যমে নিয়ে এসছি। এখানে হয়তো পানিকে আমি ফ্লো করছি, হয়তো সোডিয়ামকে ফ্লো করছি, সোডিয়াম পটাশিয়ামকে ফ্লো করছি, মানে এখানে যে হিটটা জেনারেট হবে তাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে যাবে কোনো একটা লিকুইড, ঠিক আছে। এখানে যে হিটটা জেনারেট হবে হিটটা নিয়ে যাবে কোনো একটা লিকুইড, সেই লিকুইড ডিরেক্টলি এক্সপোজ করা যাবে না কোনো অবস্থাতে এনভায়রনমেন্টে। সো এটা সিল, একদম সিল করা। সো সিল করা যেহেতু এখানে একটা স্টিম জেনারেটর বা হিট এক্সচেঞ্জার থাকবে, যেখানে এই হিটটাকে ওখানে হাই এফিসিয়েন্সিতে ট্রান্সফার করা যাবে। সো ওখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, ওই হিট এক্সচেঞ্জার যখন হিটটাকে ট্রান্সফার করে দিবে তখন ওখানে স্টিম জেনারেট হবে, ঠিক আছে। তারপরে দিন শেষে থাকবে ওই সেই মেকানিক্যাল পার্ট, টারবাইন, টারবাইনের পরে থাকবে ইলেকট্রিক্যাল জেনারেটর, তারপরে থাকবে কন্ডেন্সার। সো এখানে সেই হিট এক্সচেঞ্জার, এখানে থাকবে হচ্ছে আমার কুলিং ওয়াটার কন্ডেন্সার থাকবে, এখানে টারবাইন থাকবে, ওখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকবে, ঠিক আছে। এটা তো মূল্যবানই, সাথে সাথে এদিকে কী পরিমাণ এনার্জি আনতে পারতেছে সেটাও মূল্যবান। তুমি দেখো টারবাইনের জেনারেটর এফিসিয়েন্সি কত, 90-র উপরে, কিন্তু এটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি কত, 30 থেকে 40% অ্যারাউন্ড, 30 থেকে 40%। এই এফিসিয়েন্সিটা ড্রপ হলো কোথায়? টারবাইনের ড্রপ হয়েছে, বয়লারের ড্রপ হয়েছে, আরও বাকি যে এলিমেন্টগুলো ছিল সেখানে ড্রপ হয়েছে। আমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো হাই ইফিসিয়েন্ট, যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো হাই ইফিসিয়েন্ট না হতো তাহলে আমরা অনেক বিপদে পড়তাম, কারণ যে 30% বা 40% জেনারেট করছে সেটারও যদি 30% আসতো তাহলে তো একদম শেষ। সব জায়গায় ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ব্যবহার করা হয় বা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, কন্টেনমেন্ট বিল্ডিং, এই ধরনের বড় বড় বিল্ডিং দেখতে পারো না, এই বিল্ডিংয়ের ভিতরে থাকে হচ্ছে রিয়াক্টর। এটা কিন্তু বাইরের সেই দেওয়াল যেটা কত ফিট চওড়া, 8 থেকে 10 ফিট চওড়া কংক্রিটের দেওয়াল, তার ভিতরে আরেকটা দেওয়াল আছে কিসের, স্টিলের, যেটা হচ্ছে 8 থেকে 9 ইঞ্চি চওড়া। দেখেছো 8 থেকে 9 ইঞ্চি চওড়া ঠিক কোনো স্টিল দেখেছো এখন পর্যন্ত? চোখে পড়ে নাই তো তোমার, কোথায় দেখবো? এত বড় পদ্মা সেতু তো এই সমস্ত জিনিস ইউজ করা হয়নি কখনো, বিশাল ব্যাপার। আচ্ছা, এইখানে একটা মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সো নিউক্লিয়ার রিয়াক্টর থাকবে, এখানে হট মেটাল বলা হয়েছে। এই রিয়াক্টর এখান দিয়ে একটা পাইপের মতো থাকবে, একটা হট মেটাল থাকবে, মানে লিকুইড থাকবে, যে লিকুইডটা এখান থেকে হিট নিয়ে হট হয়েছে বা গরম হয়েছে,
সেই লিকুইডটা এই হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে আসবে, সেই হিটকে রিলিজ করে দিবে, রিলিজ করে দিলে সে ঠান্ডা হয়ে যাবে, এখান দিয়ে সেই কোল্ড মেটাল থাকবে যেটা পাম্প দিয়ে ফিল্টার করে আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমি পাঠাবো। এটা রিঅ্যাক্টরের প্রসেস চলে গেল। এরপরে গিয়ে হিট এক্সচেঞ্জার থেকে এখানে স্টিম জেনারেটর থাকবে, স্টিম জেনারেট হবে, সেটা ভালভ দিয়ে টারবাইনে নিয়ে যাব, সোজা হিসাব গেল। টারবাইন থেকে গ্যাসটা যখন আসবে ওই সেই ওয়াটার সাইকেলের কিন্তু আবার শুরু হয়ে গেল, আবার সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের হিসাব শুরু হয়ে গেল, কারণ এখানে তো হিট এক্সচেঞ্জার দিয়ে হিটকে আমি এক্সট্রাক্ট করছি, কি গরম করছি, পানি গরম করছি, পানিকে গরম করছি, তো সেই পানিকে আমি টারবাইনের ভিতর দিয়ে মানে ফ্লো করাইছি হাই প্রেশারে, স্টিম আসলো, স্টিম এসে এখানে কন্ডেন্সারে ঠান্ডা হয়ে পানি হয়ে গেল, সেই পানিটাকে আবার সার্কুলেট করে ঘোরাচ্ছি, সো সেই আগের হিসাবেই। সো কন্ডেন্সারে আমার সেই এগেইন এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ার লাগবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরকেও ঠান্ডা করা হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরকেও ঠান্ডা রাখার প্রসেস তৈরি করা হয়, এটাকেও ঠান্ডা রাখার প্রসেস তৈরি করা হয়, এটাকেও ঠান্ডা রাখার প্রসেস তৈরি করা হয়, বেশি ঝামেলা হলে দুটোই যাতে কাজ করানো যেতে পারে। আর এ পাশের অংশটুকু তো আগের মতোই, সেই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হয়তো মিডের পরে গিয়ে সাব স্টেশনগুলোর সম্পর্কে। ডান। জল লাগবেই, নদী লাগবেই, নদী না হলে হবে না, ঠিক আছে? সব জায়গায় দেখো রিভার লেখা আছে। হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে এখান দিয়ে মনে করো এই বাঁকাচোকা লাইন দেখতেছো না, এখান দিয়ে যখন একটা হট মেটাল আসবে, এখানে যদি কিছু থাকে আশেপাশটা গরম করে ফেলবে না, সো এখানে হিটটাকে সে রিলিজ করবে, ইফিশিয়েন্টলি করবে। নর্মালি যদি আমি হাই রেজিস্টিভ ম্যাটেরিয়াল হয়, যদি ইলেকট্রিক্যালের কথা চিন্তা করি, তার ভিতর দিয়ে কারেন্ট গেলে অনেক হিট সে বাইরে ইমিট করে দেয়, এখানেও সেরকম কিছু একটা ইউজ করবে যে হাই ইফিশিয়েন্ট ওয়েতে যে হিটটা আসলো, সেটা ধরলাম টেম্পারেচার আছে 100 ডিগ্রি সেলসিয়াস, যেন সে 100 ডিগ্রি সেলসিয়াস দিয়েই সেটাকে হিটটাকে ট্রান্সফার করে ফেলতে পারে, যেন হিটটাকে সে না কমায় ফেলে। ডাইরেক্ট স্টিম, এখানে অনেক 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মিনিমাম। সো এই টেম্পারেচারের আশেপাশে যা কিছু আসবে ডিরেক্ট ভেপার হয়ে যাবে, এই টেম্পারেচারের আশেপাশে যা কিছু আসবে ডিরেক্ট ভেপার হয়ে যাবে। সো পানি যদি এর সংস্পর্শে চলে আসে, পানি ডিরেক্ট গরম হয়ে যাবে। তুমি চিন্তা করো ওয়াটার হিটারে কী করে, আমি যদি একটু মানে সস্তা ওয়াটার হিটার চিন্তা করি, একটা কারেন্টের লাইনে প্রবেশ করাই আর একটা পাতি ওর ভিতর ঢুকাই দিই, সো কী হয় সেখানে, সো হিট জেনারেট হয়, সো সেই হিটটা পানিতে চলে যায়, সোজা হিসাব। এখানে এর কাজটাও এইটা যে আমি একটা হিট মানে হাইলি হিটেড ম্যাটেরিয়াল এখানে রেখেছি, ওর আশেপাশে কোনো একটা কুলেন্টকে যদি নিয়ে আসি, কোনো ম্যাটেরিয়ালকে নিয়ে আসি, সেও গরম হয়ে যাবে। এই হিট এক্সচেঞ্জার কাজ কি, ইফিশিয়েন্টলি এটা এক্সচেঞ্জ করতে পারে, আলাদা করে ডিজাইনই করা হয়, হিট এক্সচেঞ্জার আলাদা করে ডিজাইনই করা হবে যে কত ভালো করে সেই হিটটাকে ট্রান্সফার করতে পারতেছে। যেমন যদি তুমি চিন্তা করো একটা লোহা, যদি একটা লোহারকে গরম করো, সেই হিটটাকে ভালো ট্রান্সফার করতে পারে না। একটা রাবারকে যদি গরম করো, হিট ভালো ট্রান্সফার করতে পারে না, তো খুব ভালো ট্রান্সফার করতে পারে না। সো এখানে হিট এক্সচেঞ্জারে সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা যায় যেটা দিয়ে সহজে হিটটা ট্রান্সফার হতে পারে। মেইন পার্টস, এখন মেইন পার্টসে আসি যে কী আসে, রিঅ্যাক্টর কোর। সো এটা দেখতে অনেকটা এমন মেইন পার্টসে, ঠিক আছে? সো উপরের দিকে যে শিলটা দেয়া আছে, যেটা স্টিলের শেল, এটাকে বলছি আমি রিঅ্যাক্টর। এর ভিতরে কি কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে আমার মডারেটর। কি বললাম, এর ভিতরে থাকবে হচ্ছে আমার একটা থাকবে মডারেটর, একটা থাকবে কন্ট্রোল রড, একটা হচ্ছে ফুয়েল রড, একটা ফুয়েল রড, একটা কন্ট্রোল রড, একটা মডারেটর বলা হয় ওকে, ঠিক আছে? আর ভিতরের দিকে লিকুইড চ্যানেল থাকবে, কারণ পানি যখন আসবে বা সোডিয়াম পটাশিয়াম যখন আসবে, তখন সেগুলো হিট নিয়ে যাতে চলে যেতে পারে, এখানে যে হিট জেনারেট হবে সেগুলো যেন নিয়ে যেতে পারে, এই কথাগুলোই এইখানে বলা হচ্ছে রিঅ্যাক্টর কোর। এটা কি কি দিয়ে তৈরি, ফুয়েল রড থাকবে এর ভিতরে, রিঅ্যাক্টরের যে কোর অ্যাকচুয়ালি ফুয়েল রড থাকবে এর ভিতরে, মডারেটর থাকবে, স্পেস থ্রো হুইচ দ্য কুলেন্ট ফ্লো, মানে কিছুটা স্পেস থাকবে যেখানে কুলেন্ট পাস করতে পারে, ঠিক আছে? এখন আসো এই রিঅ্যাক্টর করে কেন মডারেটর ইউজ করা হয়েছে, কেন এই মডারেটর আমি ইউজ করছি।
চেইন রিয়াকশান করতে গেলে নিউট্রনের স্পিডটাকে চেষ্টা করা হয় স্লো রাখার, তাহলে সে যখন অ্যাটমে হিট করবে সেই অ্যাটমকে ভেঙে দেওয়ার ক্ষমতা তার ভালো তৈরি হয়। সো স্যার নিউট্রনটাকে তাহলে আমি কীভাবে তৈরি করতেছি সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো না, যে নিউট্রন গান দিয়ে আমি ফুয়েল রডকে আঘাত করতেছি, সেই নিউট্রনটা কোথা থেকে আসতেছে স্যার? কোশ্চেন হতে পারে না যা আপনি সেই নিউট্রনটাকে কোথা থেকে আনলেন যে এই ফুয়েল রডকে স্ট্রাইক করতেছে? সেটা নিয়ে আমি এখন কথা বলছি না। আমি জানি যে আমার একটা নিউট্রন সোর্স আছে, সেখান থেকে ওই ফুয়েল রডে আমি স্ট্রাইক করতেছি, কিন্তু সেটা অনেক হাই স্পিডে আসতেছে, সেটা অনেক হাই, আমি ধরে নিচ্ছি সেটা অনেক হাই স্পিডে আসতেছে। তার স্পিডটাকে যাতে লোয়ার করা যায় সেইটাই কাজ করে হচ্ছে এই মডারেটর। এটা গ্রাফাইট দিয়ে তৈরি হতে পারে বা অন্য কোনো ধরনের ম্যাটেরিয়াল আছে, স্পেসিফিক কিছু ম্যাটেরিয়াল আছে। এই গ্রাফাইট যদি আমি এটার ভিতরে রেখে দেই তাহলে নিউট্রনের স্পিড সে অনেকটা কম করে দেয়, আর যদি নিউট্রনের স্পিড অনেকটা কম করে দেয় তাহলে চেইন রিয়াকশানটা ভালো হয়। বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারছি নাকি ক্লিয়ার না? স্যার এটা কীভাবে হচ্ছে এটা তোমার চোখে দেখার বিষয় না, আমি নিউট্রন কিভাবে আসে সেটা হয়তো আমি দেখাবো, কিন্তু এটা কিভাবে ঘটছে তুমি চোখে দেখতে পারবে না। কিন্তু সে নিউট্রনের স্পিডটাকে কম করতে পারে, এটা বাই এক্সপেরিমেন্ট দেখা গেছে যে গ্রাফাইট রড যদি সেখানে আমি দিয়ে দেই সে অবভিয়াসলি নিউট্রনের রডটাকে মানে নিউট্রনের স্পিডটাকে কমাই দিতে পারবে। কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে এই ধরনের মডারেটর বা গ্রাফাইট রড ইউজ করা হয় না, সেটা হচ্ছে হ্যাঁ একটা আছে, সেটা হচ্ছে ব্রিডার বলে। মানে আজকে যদি শুরু থাকে শেষ করার আগে যদি সময় পাই দেখাবো, যে ব্রিডার মানে নতুন করে ফুয়েলের জন্ম দিতে পারে। সেখানে এই যে স্টিলের ফ্রেম থাকে, এই স্টিলের ফ্রেমের গায়ে সেই ম্যাটেরিয়ালগুলো লাগানো থাকে, সেই ম্যাটেরিয়ালগুলো অ্যাকচুয়ালি ওই নিউট্রনের স্পিডটাকে কন্ট্রোল করে। সে এই মাঝে মাঝে দেয়া থাকে না, সেটা হচ্ছে এই ট্যাঙ্কের চারপাশে লাগানো থাকে। বুঝাইতে পারলাম? ওকে, হ্যাঁ ওটা আসতেছে। সো মডারেটরের কাজ হচ্ছে এখানে বলে দেওয়া আছে স্পিড রিডিউস দ্য নিউট্রন স্পিড, এটা লাল করা উচিত ছিল আমার, এখানে লেখা আছে যে রিডিউস দ্য নিউট্রন স্পিড, এটা নিউট্রনের স্পিডটাকে কমায় দিতে পারি। এখানে কি কি ইউজ করতে পারি? আমি গ্রাফাইট ইউজ করতে পারি, ওয়াটারও ইউজ করতে পারি, ওয়াটারও নিউট্রনের স্পিডটাকে কমাইতে পারি। ডান? আচ্ছা, এখন আসো রিফ্লেক্টর। রিফ্লেক্টর কোথায় দিছে সে আগে দেখে আসি। রিফ্লেক্টর এই যে রিফ্লেক্টর, ঠিক আছে। এই রিফ্লেক্টরের কী কাজ? রিফ্লেক্টরের কাজ হচ্ছে যখন চেইন রিয়াকশানটা হয় তখন অনেক নিউট্রন ওই ফুয়েল রডে স্ট্রাইক না করে এদিক ওদিক চলে যায়, মানে ওই নিউট্রনটা অ্যাবজর্ব হয় না, তো নিউট্রন অ্যাবজর্ব যদি নিউট্রন হারাইয়ে যেতে থাকে তাহলে তো এফিসিয়েন্সি কমে যাবে, কারণ চেইন রিয়াকশান কম হবে সেক্ষেত্রে। এই জন্য যাতে নিউট্রনগুলো হারায়ে বের না হয়ে যায় এখানে একটা রিফ্লেক্টর রাখা হয়, যে রিফ্লেক্টরের নিউট্রন স্ট্রাইক করে যেন আবার ফুয়েল রডের দিকে যায়। এই জন্য ওটার নাম হচ্ছে রিফ্লেক্টর, যাতে নিউট্রনগুলোকে সে রিফ্লেক্ট করে ফুয়েল রডে আবার নতুন করে স্ট্রাইক করা সম্ভব হয়। ডান? আচ্ছা, এই কথাগুলো এখানে বলা আছে। লস হবে যদি আমার এই নিউট্রন হারায় যায়, তাহলে আমার লস হবে, এনার্জি লস হবে, নিউট্রনেরও লস হবে। এখন আছে এটাকে শিল্ড করার পালা। শিল্ড তো করতে হবে, শিল্ড যদি না করি তাহলে এই রিয়াকশানটা যদি ওপেন স্পেসে হয় তাহলে কোনো কারণে যদি ভায়োলেন্স তৈরি হয় সেক্ষেত্রে সেটা আর ঠেকানো সম্ভব হবে না। আমি নর্মালি রিয়াকশানটা কন্ট্রোল করব হচ্ছে কন্ট্রোল রড দিয়ে, সেটা একটু পরে আসবো। কিন্তু কন্ট্রোল রড যদি কন্ট্রোল না করতে পারে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মানে শিল্ড করতে হবে, শিল্ডিং করতে হবে তোমাকে। সেটার জন্য তুমি যাতে আলফা বেটা গামা পার্টিকেল বাইরে বের হয়ে না আসতে পারে, এই জিনিসগুলো আমার রেড দিয়ে হাইলাইট করা উচিত ছিল, তাহলে তোমাদের দেখতে ভিজুয়ালাইজেশনের সুবিধা হতো। আলফা বেটা গামা যে পার্টিকেল আছে সেগুলো যেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রন, এগুলো যেন বাইরে চলে না আসতে পারে তার জন্য স্টিলের একটা শিল্ড তৈরি করি আমি। সেটা কত ঠিক? 8 ইঞ্চি মতো, 8 ইঞ্চি মতো মানে স্টিলের ফ্রেম তৈরি করি যাতে সেটা বাইরে না চলে আসতে পারে। আসতেছে
এখন আসি কন্ট্রোল রডস, ঠিক আছে। এখন আসি কন্ট্রোল রড। এই কন্ট্রোল রড হচ্ছে বেসিক জিনিস, যেটা হচ্ছে এই চেইন রিয়াকশানটাকে কম বেশি করতে পারে, ঠিক আছে। সো কন্ট্রোল রড কী দিয়ে কীভাবে কাজ করে, আমার নর্মালি আমি বললাম নিউক্লিয়ার রিয়াকশানটা করার জন্য আমি নিউট্রনকে ব্যবহার করছি, তাই তো। এখন নিউট্রন যদি অনেক বেশি স্ট্রাইক করে তাহলে রিয়াকশানটা বেশি হবে, নিউট্রন যদি কম স্ট্রাইক করে রিয়াকশানটা কম হবে। তাই নিউট্রনের পরিমাণ যদি আমি কম বেশি করতে পারি, নিউট্রনের যে সাপ্লাইটা, যে ফুয়েলের দিকে যে সাপ্লাইটা যাচ্ছে সেটা যদি কম বেশি করতে পারি তাহলে রিয়াকশানটা কন্ট্রোলই করতে পারবো। তো এই কন্ট্রোল রডের কাজ সেইটাই যে নিউট্রনগুলো আসলে নিউট্রনকে অ্যাবজর্ব করা। কন্ট্রোল রডের কাজ হচ্ছে নিউট্রনকে অ্যাবজর্ব করা। এটা নর্মালি কন্ট্রোল রডটা নর্মালি ফুয়েল রডের ভিতরে প্রবেশ করানো এবং উঠানো যায়। আমি চাইলে এটা একদম সম্পূর্ণ ভিতরের দিকেও দিতে পারি, আবার উপরের দিকেও তুলে দিতে পারি। যখন ভিতরের দিকে দিচ্ছি তখন অনেক বেশি নিউট্রনস অ্যাবজর্ব হচ্ছে, সো চেইন রিয়াকশানের জন্য অ্যাভেলেবেল নিউট্রনসের পরিমাণ কমে যাচ্ছে। সো চেইন রিয়াকশানটা আমি যেমন চাচ্ছি তেমন কন্ট্রোল হচ্ছে। আবার যদি পাওয়ার বেশি লাগবে, এখন আমার চেইন রিয়াকশান বেশি লাগবে আমার, তাই তো। যত বেশি চেইন রিয়াকশান হবে তত বেশি হিট জেনারেট হবে, সোজা হিসাব, তাই না। সো আমি বললাম 80%-এর নিচে নামা যায় না, কিন্তু 80%-এর আশেপাশে তো থাকা যায়। মনে করো 80% থেকে 100%-এ যাবো, কীভাবে যাব? ফুয়েল রডটাকে টেনে তুলে ফেলবো, তুলে ফেললে নিউট্রনস বেশি করে স্ট্রাইক করবে, তখন হিট বেশি জেনারেট হবে, হিট বেশি জেনারেট হলে বেশি স্টিম প্রোডাকশান হবে। আবার মনে হয় যে এখন লোড কমে গেছে, তাহলে 80%-এর আশেপাশে চলে আসছে, তাহলে রিয়াকশানটাকে কমাইতে হবে। কমানোর জন্য অবভিয়াসলি রডটাকে ভিতর দিকে ঢুকাই দিতে হবে, তাহলে নিউট্রনটা অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে গেলে চেইন রিয়াকশানটা কম হবে, আউটপুটে এনার্জি কম আসবে, স্টিমও কম প্রোডাকশান হবে। এটি হচ্ছে বেসিক কাজ, ঠিক আছে। আচ্ছা, সো এটা বানাচ্ছে সে কি দিয়ে? এটা লেখা আছে কোথাও না কোথাও, কার্বন, ভুলে গেলাম, হ্যাঁ বোরন। আর কোথায় লেখা? হ্যাঁ, ক্যাডমিয়াম অথবা বোরনের রড। ক্যাডমিয়াম অথবা বোরনের রড এখানে ইউজ করা হবে, যে রডটা উপর নিচে করলে নিউট্রনের অ্যাবজর্পশনটা কম বেশি হতে পারে। সো কন্ট্রোল রড হচ্ছে বেসিক জায়গা, এটা অটোমেটেড, এটা কিন্তু কেউ হাতে করে না, এটা অটোমেটেড, ঠিক আছে। আমার প্রোগ্রামিং করা আছে, যখন যে পরিমাণ পাওয়ার দরকার সেই পাওয়ার অনুযায়ী এই ফুয়েল রডটা কম বেশি হচ্ছে। মানুষ কিন্তু কখনো এই রিঅ্যাক্টরের ভিতরে ঢুকতে পারবে না, কখনোই সম্ভব না। ঢুকলে পারে সে সাথে সাথেই মারা যাবে বা ক্যান্সার হবে। কুলিং সিস্টেম, এখন কুল করব কিভাবে? অবভিয়াসলি এখানে যেহেতু পাওয়ার জেনারেট হচ্ছে, সো কুলিং সিস্টেমের দরকার হতে পারে। এই কুলিংটাকে ওই কুলিং হিসেবে ধরো না, এটা হচ্ছে কুলেন্ট বলা হচ্ছে যেটা হিটটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে, যে হিটটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। অর্থাৎ এখানে যেটাকে ইউজ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে, এটাকেই তো কুলিং সিস্টেম অ্যাকচুয়ালি। এর থেকে এনার্জি নিয়ে আবার ছেড়ে দিয়ে চলে যায়, একে ঠান্ডা রাখতেছে না ও, অবভিয়াসলি এখান থেকে এনার্জি নিচ্ছে, গরম হয়ে এপাশ দিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে এপাশ দিয়ে ফেরত আসতেছে, তার মানে এখান থেকে সে এনার্জি নিয়ে যাচ্ছে। সো এর জন্য একটা কুলিং সিস্টেম দরকার। সেই কুলিং সিস্টেমে সে কী কী ব্যবহার করতে পারবে? সে ডিরেক্টলি পানি ব্যবহার করতে পারবে, সে ডিরেক্টলি পানি ব্যবহার করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারবে, এয়ার ব্যবহার করতে পারবে, হাইড্রোজেন ব্যবহার করতে পারবে, হিলিয়াম ব্যবহার করতে পারবে, ওয়াটার, সোডিয়াম, মিক্সচার অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ব্যবহার করতে পারবে। খুব বেশি ব্যবহার হয় পটাশিয়াম, ক্যালসিয়াম এবং মিক্সচার অফ সোডিয়াম। পটাশিয়াম, ক্যালসিয়াম মানে সোডিয়াম এবং পটাশিয়ামের মিক্সচার খুব বেশি ব্যবহার হয়, ঠিক আছে। সো এটার কাজ হচ্ছে রিঅ্যাক্টরটাকে ঠান্ডা রাখা, এটার কাজ হচ্ছে রিঅ্যাক্টরটাকে ঠান্ডা রাখবে। যদি রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখা না যায় পর্যাপ্ত, তাহলে রিঅ্যাক্টর বেশি গরম হয়ে গেলে এক্সপ্লোশন হতে পারে। এই জন্য এটাকে কুলেন্ট নাম দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে। এটা কিন্তু কনডেন্সারে ব্যবহার করা হবে না, এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে হিটটাকে যে বের করে নিয়ে আসবে। সময় শেষ নাকি? সো নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যে হিটটাকে ট্রান্সফার করে আনবে
সেটাই হচ্ছে এখানে আমার কুলেন্ট। ডান। এই কুলেন্ট সবথেকে বেশি হয় সোডিয়ামের মিক্সচার। আগামী ক্লাসে এই কুলেন্টের সাইকেল নিয়ে কথা বলবো এবং চেইন রিয়াকশান নিয়ে একটু স্টাডি করা শুরু করব। তোমাদের বাসা থেকে অ্যাসাইনমেন্ট করে আনার কথা ছিল, 4টা অ্যানালাইসিস করতে বলছিলাম কিন্তু কেউ করো নাই। করছো কেউ? করছো? আমাকে জমা দাও, জমা দাও। তো এই ধরনের কেস যদি